ভারতে বসে শেখ হাসিনার অন্তর্বর্তী সরকারের সমালোচনা সমর্থন করে না দিল্লি। কোনো নির্দিষ্ট দলের সঙ্গে সম্পর্ক সীমাবদ্ধ নয়। ঢাকা সফর নিয়ে সংসদীয় কমিটিকে পররাষ্ট্র সচিব। বন্দি বিনিময় চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে ফেরত দেবে ভারত, আশা উপদেষ্টা আসিফের। সরকারের সিদ্ধান্ত পেলে ব্যবস্থা নেবে মন্ত্রণালয়। একজন গণহত্যাকারী ফ্যাসিস্ট যার আসলে এই মুহূর্তে বিচার হওয়ার কথা, আমরা আশা করি যথাসময়ে বাংলাদেশের সাথে ভারতের যে বন্দি বিনিময় ট্রিটি আছে সেই ট্রিটি অনুযায়ী তাকে বাংলাদেশে ফেরত দেওয়া হবে। একটা ব্যাপারে একটা ক্ষোভ জানানো মানে অন্য সকল ব্যাপারে আলাপ আলোচনা বন্ধ হয়ে যাওয়া, তা কিন্তু ফেরানোর বিষয় যেটা বললেন এটা একটি রাজনৈতিক সিদ্ধান্তের বিষয়, এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ে যখন এই অনুরোধ আসবে তখন আমরা তার পরবর্তী প্রক্রিয়াটা শুরু করব। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময়ের সঙ্গে আছি আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। নির্বাচিত সরকার ছাড়া সংকট মোকাবিলায় চ্যালেঞ্জ দেখছে বিএনপি। ন্যূনতম সংস্কার করে ভোটের দাবি মির্জা ফখরুলের। মামলা শেষ হলেই দেশে ফিরবেন তারেক রহমান। জাহিদ মালেক, পলক সহ সাবেক 3 মন্ত্রী প্রতিমন্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা। আমু, মুজিবুল হক, শাহরিয়ার সহ আরও 14 জনের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞার আবেদন। র্যাবের আয়নাঘর ছিল, স্বীকার মহাপরিচালকের। নির্যাতিতদের কাছে চাইলেন ক্ষমা। কারো নির্দেশে আর গুম খুন নয়। বাহিনী বিলুপ্তির বিষয়ে সরকারের সিদ্ধান্তই চূড়ান্ত। সার্বভৌমত্ব রক্ষায় দ্রুতই পূর্ণাঙ্গ হবে কক্সবাজারের বিমান ঘাঁটি। যুক্ত হবে কম্ব্যাট হেলিকপ্টার সহ অত্যাধুনিক যান। যশোরে রাষ্ট্রপতি কুচকাওয়াজে জানালেন বাহিনীর প্রধান। এবং শীতের দাপটে কাঁপছে দেশ। হঠাৎ ঠান্ডায় বিপাকে নিম্ন আয়ের মানুষ। সর্বনিম্ন তাপমাত্রা গোপালগঞ্জ ও চুয়াডাঙ্গায়। 2 দিন পর মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহের পূর্বাভাস। ভারতে বসে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে শেখ হাসিনার সমালোচনা সমর্থন করে না দিল্লি। বুধবার দেশটির পররাষ্ট্র বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির কাছে ঢাকা সফর নিয়ে ব্রিফিংয়ে কথা বলেছেন পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি। তিনি উল্লেখ করেন, 2 দেশের সম্পর্ক শুধুমাত্র একটি রাজনৈতিক দলের মধ্যে সীমাবদ্ধ নয়। এদিকে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ধরতে ভারতের দিল্লিতে বিশেষ অভিযান শুরু হয়েছে। ভারত থেকে সুব্রত আচার্যের রিপোর্ট। সম্প্রতি নানা ইস্যুতে উত্তেজনার মধ্যেই গেল সোমবার ঢাকায় আসেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি। একদিনের সফরে কয়েক দফা বৈঠকও করেন তিনি। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে ভারত নিবিড়ভাবে কাজ করতে আগ্রহী জানিয়ে ঢাকা ত্যাগ করেন মিস্ত্রি। 2 দিন পর বুধবার বাংলাদেশ সফর নিয়ে ভারতের পররাষ্ট্র বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সামনে বিস্তারিত তুলে ধরেন বিক্রম। উঠে আসে ভারতে বসে শেখ হাসিনার বিবৃতি ও বক্তব্যের বিষয়ও। বিক্রম মিশ্রের বরাতে দ্য হিন্দুর এক প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে শেখ হাসিনার সমালোচনামূলক বক্তব্যকে সমর্থন করে না ভারত। বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক শুধু একটি রাজনৈতিক দল বা সরকারের মধ্যে সীমাবদ্ধ নয় বলেও জানান দেশটির পররাষ্ট্র সচিব। এমনকি ভারতের মাটিতে থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য হাসিনাকে কোনো ধরনের সুযোগ সুবিধা দেয়া হচ্ছে না বলেও দাবি করেন মিস্ত্রি। সংখ্যালঘুদের ওপর হামলার বিষয় নিয়েও অন্তর্বর্তী সরকারের সঙ্গে আলোচনা হয়েছে বলেও দাবি করেন মিস্ত্রি। বলেন, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছে ইউনূস সরকার। পার্লামেন্টের অ্যানেক্স ভবনে 2.5 ঘন্টার বেশি সময় ধরে চলে এই ব্রিফিং। কংগ্রেস নেতা শশী থারুরের নেতৃত্বে 21 থেকে 22 জন আইন প্রণেতা এতে উপস্থিত ছিলেন। বন্দি বিনিময় চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে ফেরত দেওয়ার পাশাপাশি তার বিদ্বেষমূলক বক্তব্য প্রচারে বাধা দেবে ভারত, এমন আশাবাদ জানিয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। এদিকে আরেক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, একটি বিষয়ে ক্ষোভ থাকলেও আলোচনার দরজা বন্ধ হবে না। এদিকে পররাষ্ট্র সচিব জানিয়েছেন, সরকারের নির্দেশনা পেলে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে উদ্যোগ নেওয়া হবে। জারির পরও ভারত থেকেই রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন এবং দিয়ে চলেছেন বিদ্বেষমূলক নানা বক্তব্য। সম্প্রতি ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রির বাংলাদেশ সফরকালে শেখ হাসিনার এসব কর্মকাণ্ডের বিষয়ে আপত্তি তুলে ব্যবস্থা নিতে বলে বাংলাদেশ। ঢাকা সফর থেকে ফেরার পর বৃহস্পতিবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটিকে এসব আপত্তির কথা জানান দেশটির পররাষ্ট্র সচিব।
বৃহস্পতিবার বিকেলে সচিবালয়ে পরিবেশ দূষণ নিয়ে এক আলোচনা সভায় সাংবাদিকদের প্রশ্নোত্তরে কথা বলেন অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা। বাংলাদেশের দাবি সেদেশের বৈঠকে তুলে ধরাকে ইতিবাচক হিসেবে দেখছেন স্থানীয় সরকার উপদেষ্টা। শেখ হাসিনার বক্তব্যের বিষয়ে ভারত সরকার পদক্ষেপ নেবে বলেও আশা তার। এ সময় পরিবেশ ও বন উপদেষ্টা বলেন, বিতাড়িত শাসককে ভারত আশ্রয় দেয়ায় সাধারণ মানুষ ক্ষোভ দেখালেও অন্য কোনো বিষয়ে ভারতের সঙ্গে আলোচনার দরজা বন্ধ হবে না। একজন গণহত্যাকারী ফ্যাসিস্ট যার আসলে এই মুহূর্তে বিচার হওয়ার কথা, আমরা আশা করি যথাসময়ে বাংলাদেশের সাথে ভারতের যে বন্দি বিনিময় ট্রিটি আছে সেই ট্রিটি অনুযায়ী তাকে বাংলাদেশে ফেরত দেওয়া হবে। একটা ব্যাপারে একটা ক্ষোভ জানানো মানে অন্য সকল ব্যাপারে আলাপ আলোচনা বন্ধ হয়ে যাওয়া তা কিন্তু সম্পর্ক হবে ভারতের জনগণের সাথে বাংলাদেশের জনগণের। এদিকে উচ্চ পর্যায়ের নির্দেশনা পেলে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে সরকার উদ্যোগ নেবে বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব। ভারতের কোস্টগার্ডের হাতে আটক ৭৯ জন বাংলাদেশি জেলেকে ফেরত আনারও উদ্যোগ নেওয়ার কথা জানান পররাষ্ট্র সচিব। ফেরানোর বিষয়ে যেটা বলেন এটার উত্তর আমি দিয়েছি। এটি একটা আন্তঃমন্ত্রণালয় বিষয়ক একটা বিষয় এবং এটি একটি রাজনৈতিক সিদ্ধান্তের বিষয়, এবং পররাষ্ট্র মন্ত্রণালয় যখন এই অনুরোধ আসবে তখন আমরা তার পরবর্তী প্রক্রিয়াটা শুরু করব। এবং এ বিষয়ে আলাপ আলোচনা চলছে আমাদের যারা ভারতীয় কর্তৃপক্ষের হাতে আছে তাদেরকে ফিরিয়ে আনার জন্য, এবং আমাদের প্রত্যাশা যে আলাপ আলোচনার মাধ্যমে আমরা তাদেরকে শীঘ্র দেশে ফিরিয়ে আনতে পারবো। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। নির্বাচিত সরকার ছাড়া সংকট মোকাবিলায় চ্যালেঞ্জ দেখছে বিএনপি। ন্যূনতম সংস্কার করে ভোট আয়োজনের দাবি জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। লন্ডন সফর শেষে ঢাকায় ফিরে বিমানবন্দরে তিনি জানান, মামলা শেষ হলেই তারেক রহমান দেশে ফিরবেন। এদিকে সুষ্ঠু নির্বাচন আয়োজনে বিএনপি সরকারকে সহায়তা করবে বলেও জানিয়েছেন দলটির নেতারা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ, প্রবাসে সাংগঠনিক কাজ এবং স্ত্রীর চিকিৎসায় 11 দিনের লন্ডন সফর শেষে দেশে ফিরলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার দুপুরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাকে স্বাগত জানান নেতাকর্মীরা। উপস্থিত গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, মামলার বিচারিক প্রক্রিয়া শেষে সুবিধাজনক সময়ে দেশে ফিরবেন তারেক রহমান। নির্বাচিত সরকার ছাড়া সমস্যার সমাধান চ্যালেঞ্জিং বলেও মন্তব্য করেন তিনি। আমরা ন্যূনতম সংস্কারগুলো করে নির্বাচন দেওয়ার জন্য, এই জন্যে যে বাংলাদেশে যে সমস্যাগুলো তৈরি হচ্ছে এই সমস্যাগুলো নির্বাচিত সরকার ছাড়া সমাধান করা বেশ চ্যালেঞ্জিং। এদিন রাজধানীতে আলাদা আয়োজনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, সুষ্ঠু নির্বাচন আয়োজনে সরকারকে সহায়তা করবে বিএনপি। আরেক সিনিয়র নেতা অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ বলেন, দাবিয়ে রাখার মানসিকতা থেকেই ভারত প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক খারাপ করছে। প্রত্যেকটি প্রতিবেশী রাষ্ট্রকে তারা বিষিয়ে তুলেছে, কারণ তারা এই যে দাদাগিরি করে প্রতিবেশীকে দাবিয়ে রাখতে চায়। আমরা তাদের দায়িত্ব দিয়েছি রাতের ভোটে না, দামি ভোটে না, জনগণের ভোটে একটা সরকার নির্বাচনের ব্যবস্থা করবেন। এদিকে বিকেলে দলের কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টনে আয়োজিত যৌথ সভা শেষে সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করার চেষ্টা করছে এক উপদেষ্টার এমন মন্তব্যের সমালোচনা করেন। একজন উপদেষ্টার যে কথা বলেছেন যে সরকারকে ব্যর্থ করার চেষ্টা করছে রাজনৈতিক দলগুলো, এটা তিনি সঠিক বলেননি। বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন পেশাজীবী সংগঠন আপনাদের আলোচনা করবে, সমালোচনা করবে। শহীদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবসের কর্মসূচি ঘোষণা করে 16 ডিসেম্বর মানিক মিয়া এভিনিউতে সার্বজনীন কনসার্ট আয়োজনের কথা জানান এই নেতা। সকল পর্যায়ের নেতাকর্মীদেরকে আহ্বান জানাচ্ছে। কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, ঢাকা। সাবেক মন্ত্রী জাহিদ মালেক ও 2 প্রতিমন্ত্রী মির্জা আজম, জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে মামলা করেছে দুদক। তাদের পরিবারের 3 সদস্যকেও আসামি করা হয়েছে। কাজ শুরুর প্রথম দিনই এমন পদক্ষেপ নিল দুদকের নতুন কমিশন। একই সঙ্গে সাবেক 10 মন্ত্রী, এমপি সহ 14 জনের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা আবেদনের সিদ্ধান্ত নিয়েছে দুদক। নতুন কমিশন দায়িত্ব নেয়ার পর প্রথম সভায় সাবেক 3 মন্ত্রী, প্রতিমন্ত্রী ও তাদের পরিবারের সদস্য সহ 6 জনের বিরুদ্ধে 6টি মামলা করল দুদক। বৃহস্পতিবার বিকেলে ব্রিফিং করে এ তথ্য জানায় দুদক।
জ্ঞাত আয় বহির্ভূত অবৈধ সম্পদ অর্জন, অর্থ পাচার ও সন্দেহজনক আর্থিক লেনদেনের অভিযোগে সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ও তার ছেলে রাহাত মালেক, সাবেক পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মির্জা আজম ও তার স্ত্রী এবং সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ও তার স্ত্রী আরিফা জেসমিনের বিরুদ্ধে 6টি মামলা করে দুদক। আপনারা ইতিমধ্যে সংস্থাটি জানায়, ক্ষমতার অপব্যবহার করে জ্ঞাত আয় বহির্ভূত 61,42,00,000 টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ও তার ছেলে রাহাত মালেকের বিরুদ্ধে মামলা করা হয়। জাহিদ মালেক স্বাস্থ্যমন্ত্রী হিসাবে রাষ্ট্রের দায়িত্ব পালনকালে ক্ষমতার অপব্যবহার পূর্বক অবৈধভাবে অর্জিত 11,49,84,81,161 টাকাকে বৈধ করার লক্ষ্যে তার পুত্রের নামে অর্জন দেখিয়ে এবং নিজ বুক দখলে রেখে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনে সহায়তা করেছেন। সাকিবা মালেক, স্বামী রাহাত মালেক এবং জনাব সাদিয়া মালেক, পিতা জাহিদ মালেক এবং জনাব সিনথিয়া আকমল, পিতা জাহিদ মালেক, তাদের বিরুদ্ধেও সম্পদ বিবরণী দাখিলের আদেশ জারির সুপারিশ গৃহীত হয়েছে। অসৎ উদ্দেশ্যে ব্যক্তি স্বার্থে 8,73,00,000 টাকার সম্পদ অর্জন ও 25টি ব্যাংক অ্যাকাউন্টে বিদেশে টাকা পাচারের অপরাধে সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ও তার স্ত্রী আরিফা জেসমিন কণিকার বিরুদ্ধে মামলা হয়েছে। অস্বাভাবিক সন্দেহজনক লেনদেন করে ঘুষ ও দুর্নীতির মাধ্যমে মানি লন্ডারিং এর অপরাধ সংগঠন করার অপরাধে একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এছাড়া জামালপুর 3 আসনের সাবেক এমপি এবং সাবেক পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মির্জা আজম ও তার স্ত্রীর বিরুদ্ধেও মামলা করে দুদক। মির্জা আজমের বিরুদ্ধে দায়িত্বে থাকা অবস্থায় দুর্নীতি ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। তার 60টি ব্যাংক অ্যাকাউন্টে 725,42,00,000 টাকার সন্ধান পেয়েছে দুদক। এসব মামলায় অভিযুক্ত প্রত্যেককেই বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে বলেও জানিয়েছে দুদক। এছাড়া সাবেক মন্ত্রী আমির হোসেন আমু, মুজিবুল হক, সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, কুমিল্লার সাবেক এমপি বাহাউদ্দিন বাহার ও তার মেয়ে সাবেক সিটি মেয়র তাসনিম বাহার সূচনা, শিল্পকলার সাবেক মহাপরিচালক লিয়াকত আলী লাকি সহ মোট 38 জনকে বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে দুদক। এ নিষেধাজ্ঞা তাদের প্রত্যেকের পরিবারের সদস্যদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। আতাউর কাউসার, সময় সংবাদ, ঢাকা। আয়নাঘরের অস্তিত্ব স্বীকার করল র্যাব। সেই সঙ্গে নির্যাতিত পরিবারগুলোর কাছে ক্ষমাও চাইলেন বাহিনীটির মহাপরিচালক। দুপুরে কারওয়ান বাজারে সংবাদ সম্মেলনে ডিজি দাবি করেন, কারো নির্দেশে আর গুম খুনে জড়াবে না র্যাব সদস্যরা। বাহিনীটির বিলুপ্তি নিয়ে চলমান সমালোচনার উত্তরে র্যাব প্রধান বলেন, এ বিষয়ে সরকারের সিদ্ধান্তই চূড়ান্ত। অভ্যুত্থানের পর সব সংস্থার মতো র্যাবের নেতৃত্বেও পরিবর্তন আনে অন্তর্বর্তী সরকার। সম্প্রতি কি কাজ করলো র্যাব, কতটুকুই বা তাদের উপলব্ধি হলো অতীত নিয়ে, সেসব নিয়েই কারওয়ান বাজারে গণমাধ্যমে কথা বলেন এলিট ফোর্সটির মহাপরিচালক। যারা ওই সন্ত্রাসী কার্যকলাপে জড়িত ছিল, সাংবাদিকদের প্রশ্নের জবাবে আয়নাঘরের অস্তিত্ব স্বীকার করে নির্যাতিতদের কাছে ক্ষমা চান ডিজি র্যাব। তিনি বলেন, আগামীতে কারো হুকুমে এমন কর্মকাণ্ডে জড়াবে না সংস্থাটি। যারা র্যাব দ্বারা নির্যাতিত বা অত্যাচারিত হয়েছেন তাদের কাছে এবং যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, যেমন নারায়ণগঞ্জের 7 খুন সহ যারা র্যাব কর্তৃক হত্যাকাণ্ডের শিকার হয়েছেন তাদের পরিবারের কাছে আমরা দুঃখ প্রকাশ করি এবং ক্ষমা প্রার্থনা করি। র্যাবে যে আয়নাঘরের যে বিষয়টা এসেছে সেটা আপনার এটা তো ছিল, আছে, এবং কমিশন আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে যা অবস্থায় আছে ওই অবস্থায় রাখার জন্য। কোথাও এখন কোনো রকম যেন কোনো পরিবর্তন না করা হয়, অ্যাকর্ডিংলি আমরা ঠিক ওইভাবেই রেখেছি যা যেভাবে ছিল অতীতে। উত্তাল জুলাইয়ে আন্দোলন দমাতে হেলিকপ্টার থেকেও গুলি ছোঁড়ার অভিযোগের দায় আছে র্যাবের কাঁধে। এসব কাজে জড়িতদের চিহ্নিত করে ব্যবস্থা নেয়ার কথা জানান মহাপরিচালক। বলেন, বাহিনীটি নিয়ে অধিকতর তদন্তে সহায়তায় প্রস্তুত তারা। হেলিকপ্টারের বিষয়ে আপনার হাইকোর্টে, মহামান্য হাইকোর্টে একটি রিট আছে, এই সংক্রান্তে ফৌজদারি মামলাও রুজু হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালও এটা অনুসন্ধান করছে। আমরা আশা করব এই সমস্ত অনুসন্ধানের মাধ্যমে প্রকৃত সত্য বের হয়ে আসবে। গত 4 মাসে 16 জন র্যাব সদস্যকে আটক করা হয় এবং তাদের বিরুদ্ধে ডাকাতি, চাঁদাবাজি, মাদক ব্যবসার সাথে সম্পৃক্ততার অভিযোগে এবং ছিনতাইয়ের অভিযোগে তাদেরকে আটক করা হয় এবং তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়েরপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ
চলতেছে। অতীত কর্মকাণ্ডের দায়ে র্যাবের বিলুপ্তি নিয়ে বিভিন্ন মহলে চলমান সমালোচনার জবাবে বাহিনী প্রধান বলেন, সরকারের সিদ্ধান্তই চূড়ান্ত। আমাদের যে দায়িত্ব, সেই দায়িত্ব আমরা নিষ্ঠার সঙ্গে আন্তরিকতার সঙ্গে পালন করব এবং এই ব্যাপারে সরকার যে সিদ্ধান্ত গ্রহণ করবে সেটাই শিরোধার্য। সরকারের সিদ্ধান্তের অপেক্ষা আমরা থাকব। নিয়মিত অপরাধ দমনের পাশাপাশি জেল পালানো আসামি ধরতেও নিজেদের তৎপরতা তুলে ধরেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন প্রধান। অপরাধমূলক কার্যকলাপে জড়িত হয় তাদের বিরুদ্ধে আমরা কঠোর আইনগত ব্যবস্থা নিব। মনির হোসাইন, সময় সংবাদ। বাহিনীর যুগের অবসান হয়েছে মন্তব্য করে ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী বলেছেন, পুলিশ আর কারো উপর হামলা করবে না, বাহিনী হবে সুশৃঙ্খল। রাজধানীর ক্র্যাব মিলনায়তনে তিনি জানান, বিজয় দিবস, বড়দিন ও ইংরেজি নববর্ষে নগরবাসীর নিরাপত্তায় কোনো ঘাটতি থাকবে না। অফিসাররা তো ডিসিপ্লিন থাকতে হবে। কেন ওনারা হামলা গাম্বা দুর্ব্যবহার এই মানুষের সাথে বা আপনাদের সাথে বা কারোর সাথেই কেন করবেন? হেলমেট বাহিনীর যুগের অবসান ঘটেছে। 16ই ডিসেম্বর, 25শে ডিসেম্বর এবং ইংরেজি নববর্ষকে কেন্দ্র করে নিরাপত্তার কোনো ঘাটতি নেই এবং কোনো আশঙ্কা নেই বলে আমি মনে করি। দেশের সার্বভৌমত্ব রক্ষায় দ্রুতই পূর্ণাঙ্গ করা হবে বিমান বাহিনীর কক্সবাজার ঘাঁটি। বহরে যুক্ত হবে কমব্যাট হেলিকপ্টার সহ অত্যাধুনিক প্রযুক্তির আকাশযান। যশোরে বাংলাদেশ বিমান বাহিনী একাডেমিতে রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠানে কথা বলেন বাহিনীর প্রধান হাসান মাহমুদ খান। শীতের সকালে প্যারেড গ্রাউন্ডের আকাশে বৈমানিকদের প্রদর্শনী, ছড়াচ্ছে লাল সবুজের আভা। মুক্তিযুদ্ধের সময় মাত্র 3টি বিমান নিয়ে যাত্রা শুরু করা বাংলাদেশ বিমান বাহিনীর বহরে এখন আছে 4র্থ প্রজন্মের আকাশযান। যদিও আধুনিক বিশ্বের সঙ্গে তাল মেলাতে এখনও প্রয়োজন বেশ কিছু উন্নত মানের যুদ্ধ বিমান আর প্রতিরক্ষা সরঞ্জাম। বৃহস্পতিবার সকালে যশোরে বিমান বাহিনী একাডেমিতে আয়োজিত রাষ্ট্রপতি কুচকাওয়াজে যোগ দেন এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। বক্তব্যে বাহিনী প্রধান মিয়ানমার ও ভারতের সীমান্তবর্তী এলাকার আকাশসীমা আরও সুরক্ষিত করতে কক্সবাজারের ঘাঁটি পূর্ণাঙ্গ বিমান ঘাঁটিতে রূপান্তরের কথা জানান। বিমান বাহিনীতে মাল্টি রোল কমব্যাট এয়ারক্রাফট এবং অ্যাটাক হেলিকপ্টার সহ অন্যান্য প্রয়োজনীয় সরঞ্জামাদি দ্রুত অন্তর্ভুক্তির জন্য আমাদের জোরদার প্রচেষ্টা অব্যাহত রয়েছে। এছাড়াও বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি কক্সবাজারকে একটি পূর্ণাঙ্গ ঘাঁটিতে উন্নীত করার কার্যক্রম চলমান রয়েছে। 1971-এর পাশাপাশি জুলাই আগস্ট আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সদ্য কমিশন প্রাপ্ত অফিসারদের উদ্দেশ্যে হাসান মাহমুদ খান বলেন, দেশের সার্বভৌমত্বের স্বার্থে হতে হবে আপোষহীন। আজ হতে তোমাদের উপর অর্পিত হচ্ছে দেশ মাতৃকার মহান স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পবিত্র দায়িত্ব। সর্বোচ্চ ত্যাগের বিনিময় হলেও দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষাই হবে তোমাদের জীবনের প্রধান ব্রত। এ সময় 85তম বাফা কোর্সে সোর্ড অফ অনার ও বিভিন্ন পদক পাওয়া ক্যাডেট অফিসাররাও রাখলেন শেষ রক্তবিন্দু দিয়ে দেশ রক্ষার প্রতিশ্রুতি। এই পেশায় নিজেকে নিয়োজিত করতে পেরে, দেশ ও জাতির সেবা করতে পেরে নিজেকে আমি ধন্য মনে করছি। ভবিষ্যতে আমি দেশের জন্য নিজের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও চেষ্টা করে যাব। সোর্ড অফ অনার অত্যন্ত সম্মান এবং গৌরবের প্রতীক। আমি নিজেকে অত্যন্ত সৌভাগ্যবান মনে করছি নিজেকে এই অর্জন করতে পেরে। এই অর্জন আমার একার নয়, এই অর্জন আমার সকল সহকর্মীদের, যারা এই বিগত 3 বছর আমার সাথে ছিলেন। 30 জন জেনারেল ডিউটি পাইলট ও 44 জন গ্রাউন্ড অফিসার সহ মোট 74 জন কমিশন পেয়েছেন এবারের রাষ্ট্রপতি কুচকাওয়াজে। একাডেমিতে নীল আকাশ ছিল যাদের পরিধি, এবার তারা নিলেন দেশের আকাশ রক্ষা করবার শপথ। কুচকাওয়াজের মধ্য দিয়ে বাংলার সার্বভৌমত্ব আর আকাশ সীমা রক্ষায় যুক্ত হলেন আরও 74 জন অফিসার। বাংলাদেশ বিমান বাহিনী একাডেমি থেকে জুম্মান সাদিক জ্যাভলিন, সময় সংবাদ, যশোর। দেখছেন সন্ধ্যার সময়। শীতের দাপটে কাঁপছে দেশ। রাজধানীতেও বইছে হিমেল হাওয়া। ভোর থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মতো ঝরেছে কুয়াশা। হঠাৎ ঠান্ডায় বেশি বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। কাল থেকে তাপমাত্রা আরও কমবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। পরশু থেকে 4-5 দিন উত্তরাঞ্চল সহ বিভিন্ন জেলায় মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহের পূর্বাভাস দিয়েছেন আবহাওয়াবিদ। ঘড়ির কাঁটায় বেলা 8টা। সাধারণত এ সময় সূর্য উঠে গেলেও ঢাকায় বৃহস্পতিবারের সকালে ছিল উল্টো চিত্র। কুয়াশায় ঢাকা চারপাশ। শীতের প্রকোপে অনেকটা জুবুথুবু নগরবাসী। জীবিকার তাগিদে বাইরে বেরিয়ে একটু উষ্ণতার খোঁজে কেউ ভিড় করেছেন চাপ। বেশি বিপাকে স্বল্প ও নিম্ন আয়ের মানুষ। হঠাৎ করে আসলে রেডি হইতে পারি না শীতের লাগি, এই জন্য একটু কষ্ট হইতেছে। প্রতি বছর তো কম্বল টম্বল দেয়, বছর দেয়নি শীতের সময়, এখন শীত পড়েছে খুব, আর আজকে আরো বেশি শীত। এই সারা রাত মানে দিন ভরে ময়লা টানি, রাত 12টা 1টা 2টা 3টা পর্যন্ত ময়লা ফালাই আমরা।
বহুত কষ্ট করি আমরা শীতের ভিতরে। শীত বেশি পড়ছে আজকের থেকে কালকের থেকে ভালোই। জায়গায় জায়গায় বুড়া মানুষ শীতে আগুন ধরাইতেছে, আগুন তাপাইতেছে, বাচ্চা কাচ্চা নিয়ে খুবই অসুবিধা আছি। বাতাসে আর্দ্রতা বেড়ে যাওয়ায় বেলা 11টা পর্যন্ত ঘন কুয়াশা ছিল নগরীতে। এমন পরিস্থিতি দিনভর বিরাজ করতে পারে জানিয়ে আবহাওয়া অফিস বলছে খুব বেশি দূরে নেই শৈত্যপ্রবাহ। মৌসুমি বায়ুপ্রবাহ বৃদ্ধি পাওয়ায় শীতের অনুভূতি বেড়েছে। তাপমাত্রা কমার এই ধারা চলবে অন্তত 4 থেকে 5 দিন। আগামী 24 ঘন্টায় টেম্পারেচার একটু ফল করার সম্ভাবনা রয়েছে। 14, 15, 16 এখানে একটা ওয়েভ আসার সম্ভাবনা রয়েছে, মৃদু থেকে মাঝারি। বৃহস্পতিবার সকালে ঢাকার তাপমাত্রা রেকর্ড হয়েছে 14.5 ডিগ্রি সেলসিয়াস আর বাতাসে আর্দ্রতা 93%। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। ভারতে বসে শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য সমর্থন করে না দিল্লি। দেশটির সংসদীয় কমিটিকে পররাষ্ট্র সচিব বন্দি বিনিময় চুক্তি অনুযায়ী ফেরত দেওয়ার আশা উপদেষ্টার। নির্বাচিত সরকার ছাড়া সংকট মোকাবিলায় চ্যালেঞ্জ দেখছে বিএনপি। প্রয়োজনীয় সংস্কার করে ভোটের দাবি মির্জা ফখরুলের। মামলা শেষ হলেই দেশে ফিরবেন তারেক রহমান। এবং র্যাবের আয়নাঘর ছিল শিকার মহাপরিচালকের। নির্যাতিতদের কাছে চাইলেন ক্ষমা। কারো নির্দেশে আর গুম খুন নয়। বাহিনী বিলুপ্তির বিষয়ে সরকারের সিদ্ধান্তই চূড়ান্ত। এই ছিল সন্ধ্যার সময়। সঙ্গে থাকুন সময়।